নমস্কার, সাদা কথা কালো কথার প্রথম পর্ব বাংলার ডাকাতি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। রানাঘাটের পর আবারও সোনারপুরে একটা ডাকাতির ঘটনা, এবং যে ডাকাতির ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতেই কিনারা হয়ে গেল। কিনারা কিভাবে হলো? উল্টো পথে হেঁটেই কিনারা হয়ে গেল। একজন ডাকাত যে রাস্তা ভুল করেছিল, সেই রাস্তা জানতে চাওয়ার সময় তাকে ধরে ফেলে পুলিশ। পালানোর সময় রাস্তা হারায় একজন ডাকাত লাবলু। সেই লাবলুই যখন জানতে চায় যে সে ভাঙড়ে পৌঁছে গিয়েছে, পুলিশ দেখে মোটর ভ্যান থেকে নেমে পড়ে সে, আর সেখান থেকেই পুলিশের কিনারা করতে সুবিধা হওয়া। পালানোর সময় রাস্তা হারায় এক ডাকাত, মোটর ভ্যানে ভাঙড় পৌঁছে যায় লাবলু সর্দার। পুলিশ দেখে মোটর ভ্যান থেকে নেমে পড়ে সে। পুলিশের জিজ্ঞাসায় জানায় সোনারপুর যাবে, অথচ লাবলু সর্দার নামে ওই ডাকাত যাচ্ছিল ঠিক উল্টো দিকে। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে, আর তার ব্যাগেই পাওয়া যায় কিছু গয়না। এই লাবলুকে ধরেই তারপর পাওয়া যায় বাকিদের সন্ধান, আর এভাবেই 24 ঘন্টার মধ্যে এই ঘটনার কিনারা করে ফেলে পুলিশ। অর্থাৎ বলাই যায় যে উল্টো পথে হেঁটেই ডাকাতির কিনারা করা সহজ হলো। আর এ নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যারা, তাদের সঙ্গে একটু আলাপ করে নি। সোনারপুর এলাকায় যেখানে এই ঘটনা ঘটেছে এবং রীতিমতো ভর সন্ধেবেলায় ডাকাতি এবং এতটা বেপরোয়াভাবে ডাকাতি, যেখানে মৃত্যু পর্যন্ত হয়েছে, এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ নস্কর। সন্দীপবাবু, আপনাকে স্বাগত ইটিভি নিউজ বাংলায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত আইজি পঙ্কজ দত্ত। পঙ্কজবাবু, আপনাকেও স্বাগত। পঙ্কজবাবু, আপনার কাছেই প্রথমে যাই। এই যে একজন ডাকাত, সে রাস্তা চিনতে ভুল করে ফেলে, জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসা করে একজন পুলিশকেই। একটা পরিকল্পনা তো করে ডাকাতি করা হয়, এই পরিকল্পনাটা ঠিকঠাক করে বাস্তবায়িত না করতে পারা, এক্ষেত্রে আপনি কৃতিত্ব কাকে দেবেন? পুলিশকে কৃতিত্ব দেবেন, নাকি ওই ডাকাতদের তাদের পারদর্শিতা না থাকাটাকে গুরুত্ব দেবেন? প্রথমেই আপনাকে বলি যে আমাদের পরিভাষাতে 396 অর্থাৎ ডিকয়েটি উইথ মার্ডার, ডাকাতির সঙ্গে যখন মানুষের মৃত্যুজনিত কারণ ঘটে, সেটি হচ্ছে সবথেকে হিনাস ক্রাইমের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের 396 ধারায় এই আইনটা আছে। এবার যেহেতু আপনার ডাকাতিটা হয়েছে আপনার বলতে গেলে পুলিশ থানা নাকের ডগায়, সেই জন্য পুলিশের যে সার্ভেইলেন্স সিস্টেম, পুলিশের যে নজরদারির যে ব্যাপারটা আছে, সেটাকে কিন্তু আমরা নিন্দা না করে পারছি না। কারণ ওই রকম একটা জনবহুল জায়গা, একটা ব্যবসার একটা ভালো কেন্দ্র সোনারপুর, সেইখানে পুলিশি তৎপরতা থাকলে এই ঘটনাটা সন্ধ্যার সময় কখনো ঘটে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর আপনি যে প্রশ্নটা করলেন, সেটা ডেফিনেটলি চোর পালালে বুদ্ধি বাড়ে, পুলিশের বুদ্ধি তখন বেড়ে গিয়েছিল। পুলিশ তখন অত্যন্ত অ্যাক্টিভ হয়েছে, কারণ পুলিশ জানে যে শুধু ডাকাতি হয়নি, তার সঙ্গে একটি মার্ডার হয়েছে এবং পাবলিক কমিশন সেন্টিমেন্টটা প্রচণ্ড খারাপ আছে। তখন পুলিশকে সুপার অ্যাক্টিভ হয়েতে কাজ করতে হয়েছে। সেই কাজ করার জন্য তারা কিন্তু ওই যে কোয়ারিটুকু করেছিল, সেই কোয়ারির সুফল কিন্তু মিলল পুলিশের এক্সট্রা নজরদারি এবং সার্ভেলেন্সের জন্য। তার মানে এক্ষেত্রে তো পরিকল্পনারও একটা অভাব ছিল, মানে সার্থক অপরাধী সে নয়, সেটা কি আমরা বলতে পারি? সার্থক অপরাধী নয় তো। ধরুন আপনার সেই বাংলাদেশ থেকে যদি সে আসে, ও তো এখানকার টোপোগ্রাফিই জানে না, কোন পথ দিয়ে দেখবেন। একটা নিয়ম হচ্ছে যে আগেকার দিনে আপনি যদি সেই আপনার আলিবাবা 40 চোর সময় থেকে যদি শুরু করেন, অ্যারাবিয়ান নাইটস থেকে দেখবেন যে ডাকাতি করুক আর যাই করুক, তার আগে একটা রেখি করা হয়, ঠিক একটা আগের থেকে সার্ভে করা হয়, দ্যাট ইজ কল্ড রেখি। এক্ষেত্রে তো বলা হচ্ছে রেকি করা হয়েছিল। এই ক্ষেত্রে সার্ভে করেছে যারা, তারা সব হচ্ছে লোকাল বেঙ্গলি, তারা ইন্ডিয়ান সমস্ত, কিন্তু এটি একটু বাইরের লোক। এখন ন্যাচারালি ওই পথঘাট অলিগলি যদি না চিনে যায়, তাহলে ওর তো এই ভুলটা করবে। সেই ভুলের ফাঁদেই কিন্তু পা দিয়ে ধরা পড়লো এবং পুরো গ্যাং ধরা পড়লো। আমি আসছি আপনার কাছে। সন্দীপবাবু, আপনার কাছে যাই। কি দেখেছিলেন আপনারা, ঠিক কি ঘটেছিল? প্রথমে বলি, যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে নিই। ওখানে সামনেই রেলগেটের এপার থেকে যখন গুলি চলে একটা বিধি বিচ্ছিরি লোকজন ছোটাছুটি করছে, তারপরে আমরা যখন কয়েকজন মিলে যাই ওখানটায়, তখন দেখি 2-3 জন পথচারী বা মানুষজন তারা রাস্তায় পড়ে আহত অবস্থায় আছে। এবং দোকানের মালিক যিনি, তাকে তখন ওরম বোঝা যায়নি, একজন থানারও পুলিশ ঢুকে গেছিল, তো তাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তিনি আহত অবস্থাতেই রয়েছেন, পরে সেটা জানা যায় যে তিনি মারা গেছেন।
তো যে ঘটনা বা যে জিনিসটা আমরা জানতে পারি এবং ওখানে সিসিটিভিতেও পাশে ওখানে মিষ্টির দোকান আছে, সেখানে আমরা দেখতে পাই, সেখানে যতটা জানা যায় যে দোকানের মধ্যে প্রথমে একজন ঢোকে বন্দুক নিয়ে, বন্দুক দেখিয়ে মালিককে সে প্রথমে ভয় দেখায়। মালিক তখন যে সকল ক্রেতা আছে তাদেরকে বলে যে আপনারা সাবধানে, আপনারা এতে থাকুন, ভয় পাবেন না, এবং ওদেরকেও বলে যে কারুর যেন কোনো অসুবিধা না হয়, তোমার যে জিনিসপত্র আছে নাও, কারুর যেন কোনো ক্ষতি না হয়। তো ওরা তার সঙ্গেই 4-5 জন ঢুকে যায় এবং ওরা রীতিমতো যে ডিসপ্লে বোর্ডে যে গয়নাগুলো ছিল সেগুলো কাঁচ ভেঙে বার করতে থাকে এবং 3 মিনিট ওরা অপারেশন চালায়। কতটা বড় দোকান? খুব নামকরা দোকান? দোকানটা খুবই নামকরা দোকান, আমি আসছি এই বিষয়টা নিয়ে পরে বলছি। তো এবার আপনারা কতদিন ধরে আছেন ওই এলাকায়? আমি জন্মগতভাবেই আছি। এরকম ধরনের ঘটনা এর আগে সোনারপুরে অনেক ধরনের ডাকাতি হয়েছে, কাউকে মেরে ডাকাতি এরকম প্রথম হয়েছে, নজিরবিহীন ঘটনা এটা। তো ডিসপ্লে বোর্ড থেকে যখন মালগুলো নিয়ে তারা বেরিয়ে যায়, এই মতো অবস্থায় দোকানের একজন কর্মচারী লাস্টের একজনকে ধরার চেষ্টা করে এবং তার সঙ্গে মালিক বেরিয়ে আসে এবং সামনে কিছু দোকান বসেছিল এবং যেখানে প্রেসার কুকার বিক্রি হচ্ছিল, তার একটা ঢাকনা দিয়ে একটা ডাকাতের মাথায় আঘাত করে এবং ডাকাতটা পড়ে যেতেই সে জড়িয়ে ধরতে গেলে পিছন থেকে একজন এসে তার মাথায় চপার মারে এবং পিঠের দিক দিয়ে একটা গুলি মারে। তো এই ঘটনার পর তাকে নিয়ে চলে যাওয়া হয় এবং তখন বোঝা যায় যে এরা সংখ্যায় 7 থেকে 8 জন আছে, কারণ 5-6 জন ঢুকলেও বাকি 2 জন যে মানুষের মধ্যে ছিল সেটা যখন পিছন থেকে একজন এসে মারে সেটা থেকে বোঝা যায়। তো এই মতো অবস্থায় আমরাও গিয়ে যখন দেখি চারদিকে 2-1 জন মানুষ বসে পড়ে আছে, তারপর একজন মহিলা। এই যে ঘটনাগুলো ঘটছে এবং এতগুলো ঘটনা যখন আপনি বলছেন, তখন ঢিলছোড়া দূরত্বেই তো পুলিশ থানা। হ্যাঁ, এবার আপনাকে বলি এখানকার ভৌগোলিক চিত্রটা হচ্ছে রেলগেট, সেখানে আরপিএফ এর জুরিডিকশন থাকছে, জিআরপি আছে এবং সোনারপুর থানা আছে। এবার থানা থেকে তখন কেউ আসেনি বা জিআরপি থেকেও কেউ যায়? থানাতে খবর পাওয়ার পর থানার থেকে পুলিশ গেছে এবং পরে আরো বেশি সংখ্যক পুলিশ গেছে এবং তারপরে আইসি গেছেন, এসডিপিও এসছেন এবং পুলিশের যত বড় বড় অফিসার আছে পরে এসেছে। ঘটনাগুলো ঘটে যাওয়ার পর ঘটনাগুলো ঘটে যাওয়ার পর এসছে, অবশ্যই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরেই এসছে। এবার গুলি যখন চলেছে তখন মানুষ এমন উন্মাদের মতো ছোটাছুটি করেছে, তাতে আরও অনেক বড় ক্ষতি হওয়ার কথা ছিল, কারণ সামনেই রেল লাইন, ক্যানিং ট্রেন ঢোকার টাইম হয়ে এসেছিল। আর ওই রাস্তাটা দিয়ে ডেলি 1 লক্ষের উপর মানুষ যাতায়াত করে এবং এই যে ডাকাতি, এই যে জিনিসগুলো, এই যে রেল লাইনটা এদেরকে সুযোগ করে দেয় পালানোর জন্য, যেটা দেখা গেল, কারণ ওরা যখন পালাচ্ছে। আপনার কাছে পঙ্কজবাবু, আপনার কাছে আসি। এই যে বেপরোয়াভাবে ডাকাতি, যেটা উনিও বলছেন এর আগে কোনোদিন দেখেননি, এবং এই যে লাইন ধরে পালিয়ে যাওয়া, এবং আপনার নিশ্চয়ই মনে আছে রানাঘাটে যে ঘটনা ঘটে গেছিল, সত্যরোদ্ধ একজন নানকে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেখান থেকেও আমরা দেখেছিলাম, আজকে সোনারপুরেও আমরা দেখছি বাংলাদেশ থেকে এখানে আসা এবং বেপরোয়াভাবে এইভাবে একটা ঘটনা ঘটিয়ে চলে যাওয়া। এই যে ট্র্যাডিশনাল একটা ক্রাইম বারবার ঘটায়, এটা কতটা ভয়ঙ্কর এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, বাংলাদেশ থেকে ক্রিমিনাল গ্যাং কিন্তু আসে এবং আপনি দেখবেন যে আমাদের যতগুলো বর্ডারিং জেলা আছে, উত্তর 24 পরগনা, তারপর আপনার নদিয়া, মুর্শিদাবাদ, এইসব জায়গার যে বর্ডারিং গ্রাম, সেখানে কিন্তু দেখবেন যে গরু চুরি প্রায় হয় এবং সেগুলো সব বাংলাদেশি মিসক্রিয়েন্টরাই কিন্তু করে। সেটা তো বারবার সেই নিরাপত্তার ঢিলেঢালা ছবিটাকেই সামনে নিয়ে আসে। ঠিকই নিয়ে আসে, কিন্তু এবার আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনার সোনারপুরে যে ঘটনাটা ঘটলো, সেইখানে কিন্তু কখনো এর আগে আমরা কখনো বাংলাদেশি ক্রিমিনাল ইনভলভমেন্টটা কখনো দেখিনি। এটা কিন্তু আমরা আগে দেখেছি নদিয়া, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এই সব জায়গাতে হয়েছে, কিন্তু এইখানে যে এইরকম একটা লোকাল গ্যাংয়ের সঙ্গে একজন মিসক্রিয়েন্ট যার বাড়ি বাংলাদেশে, সে যে জড়িয়ে গেছে, এটা কিন্তু একটু আনইউজুয়াল একটা ফেনোমেনন, এটা কিন্তু হয় না। এটা কতটা অ্যালার্মিং? এটা অ্যালার্মিং এই কারণের জন্য আপনাকে বলছি, আপনি সঠিক বলেছেন যে আপনার যে নানকে মানে রেপ করে যে অ্যাসল্ট করেছিল, সেই যে ঘটনাটা রানাঘাটে ঘটেছিল, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা অ্যালার্মিং ঘটনা ছিল। সেই ঘটনার পরে কিন্তু প্রশাসনের কিন্তু একদম নড়েচড়ে বসা উচিত ছিল। হয়নি, তখন ওই সময় শোরগোল পড়েছিল ঠিকই, কিন্তু তারপরেও যে ছবির কোনো পরিবর্তন হয়নি, অন্তত এই ঘটনা সেটা বলছে। পরিবর্তন যদি হতো তাহলে তো আমরা এরকম একটা হিনাস ক্রাইমের মুখোমুখি হতাম না, একটা মানুষকে প্রাণ দিতে হতো না, বেশ কয়েকজন ইনজিওর্ড হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। যদিও এটা না বলে পারছি না, দক্ষিণ 24 পরগনা জেলাটা ভাগ হয়েছে। আমি এখানেই আসতে চাইছিলাম যে এই যে পুলিশ জেলা তৈরি করা হয়েছে, 3টে করা হলো, কিন্তু তাতেও কি কোনো লাভ হলো? সেখানে একটু আপনাকে বলছি, দেখবেন যে যেহেতু একটা জেলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, বারুইপুর ইজ এ নিউ ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট, এবং ন্যাচারালি বারুইপুর, ক্যানিং, ভাঙড় এইটাকে নিয়ে একটা নতুন জেলা হয়েছে।
এইবার একটা জেলার এসপি তার পুরো সেট আপকে নিয়ে বসবে, একটা নতুন অ্যাডমিনিস্ট্রেশন, ইট টেক্স টাইম। এটা একটু সেই আপনার আড়গোড় ভাঙতে একটু সময় নেবে, এটা একটা প্রিপারেটরি একটা টাইম আছে। এটাকে আমি অস্বীকার, কতদিন পঙ্কজবাবু, কতদিন Maximum এক এই ধরনের ঘটনা আবার যখন ঘটবে তখনও আমরা বলবো যে ইট উইল টেক সাম টাইম, মোর টাইম? সেটা কখনো বলছি না, কিন্তু আমি আপনাকে বলছি যেহেতু একটা নতুন জেলা হয়েছে, সেই জেলাটা একদম তার শেপ আপ করতে একটু সময় লাগবে, এটা আমি পুলিশকে একদম অস্বীকার করতে পারবো না। কিন্তু থানাকে এটা বলবো যে থানার নাকের ডগায় এই ঘটনাটা, এটা কোনোভাবে মাফ করা যায় না, কোনোভাবেই মাফ করা যায় না একদম। এটা যে ঘটনা ঘটে গেছে এটা অত্যন্ত নিন্দনীয়, আনফর্চুনেট, লোকের জীবন গেছে, লোকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এইটা কিন্তু থানা ক্যানট শার্ক দেয়ার রেসপন্সিবিলিটি। এবং শুধু তাই নয়, কতটা বেপরোয়া তারা, গুলি চালাচ্ছে। এবং যে জায়গাটার কথা হচ্ছে সেই জায়গাটা অত্যন্ত ঘিঞ্জি এলাকা, জনবহুল জায়গা, জনবহুল জায়গা, ব্যবসার একটা প্রাণ কেন্দ্র ওই জায়গাটা। সেখানে 7-8জন বাইরে থেকে আসছে, এসে ডাকাতি করছে, তাণ্ডব করছে, গুলি চালিয়ে বেরিয়ে যাচ্ছে। না, উনি যে কথাটা বললেন ঠিকই বলেছেন। ধরুন ওরা এরকম আপনার একটা প্ল্যান নিয়েছিল যে যদি একবার ওরা অপারেশন করে রেল লাইন ক্রস করে চলে যেতে পারে, তাই, এবং যদি ইন দি মিন টাইম যদি কোনো ট্রেন চলে আসে। কিন্তু এটাও তো ঠিক, তাদের কাছে কিন্তু ভৌগোলিক অবস্থানটাও খুব একটা স্পষ্ট ধারণা ছিল না, যার জন্য তারা ভুলটা করেছিল। না, সেটা হয়তো এই ছেলেটির কাছে ছিল না, কিন্তু বাকিদের কাছে ছিল বলেই তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাকি 4জনের কথা যেটা বলছেন, এক্স্যাক্টলি তাই। আপনার কি মনে হয়? আমার মনে হয় দেখুন, ভৌগোলিক চিত্র এরা তো প্রিপ্ল্যান ভাবেই এসছে, না হলে এরকম এত থানার স্টোন থ্রোয়িং ডিস্টেন্সের মধ্যে এরমভাবে ডাকাতি করা সম্ভব নয়। এবার যেটা ঘটনাটা ঘটেছে, ওরা কোনোদিন ভাবতে পারেনি যে আমরা এরম ডাকাতি করে যাওয়ার পর মালিক বা তার লোকজন এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এইটা যখন পড়েছে, তার আগে পর্যন্ত ওরা কিন্তু কোথাও কোনো গুলি বা ফায়ার কিচ্ছু করেনি। এবার ওরা যখনই মালিক পড়েছে, তখন ওদের একজন যখন নিচে পড়ে গেছে, ওরা তখন মালিককেও যেরকম গুলি মেরেছে, তখন এলাকার যারা পথচারী ছিল, এলাকার পথচারীকে ছত্রভঙ্গ করার জন্য সেখানেও গুলি চালিয়েছে। এবং যে বোমগুলো ফেলেছে, একটা বোম যদিও ফাটেনি, কিন্তু মানুষের মধ্যে একটা ছত্রভঙ্গের জন্য এগুলো করেছে। এবং এইটা যখন করে পালাচ্ছে, তখন কিছু মানুষ ছুটেও যায় পিছনে। এই সময় ওদের মধ্যে ওদের টিম ওয়ার্কে ছত্রভঙ্গ হয়, যারা কিছু লোক এই দিকের লাইনের দিকে চলে আসে, আবার অন্যদিকে চলে যায়। তার মধ্যে থেকে কেউ কেউ হয়তো রাস্তা খুঁজে, ওদের যা ম্যাপিং ছিল তার বাইরে চলে গিয়ে যে উত্তেজনার কথা সন্দীপবাবু বলছেন সোনারপুরে, সেই উত্তেজনা কিন্তু এখনো রয়েছে। আলোচনাতেও আমরা ফিরছি, এই মুহূর্তের পরিস্থিতি নিয়েও আলোচনা করবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন দিনভর। বাংলাদেশ থেকে দুষ্কৃতী দল রেইকি করে, ঢোকে এখানে এবং ডাকাতি করে, এবং ডাকাতির পর তাণ্ডব চালিয়ে তারা গুলি ছুটতে ছুটতে চলে যায়, এবং যেখানে একজনের মৃত্যু পর্যন্ত হয়। যদিও এই ঘটনায় 3জনকে গ্রেফতার করা হয়েছে, 4জন যদিও এখনো পর্যন্ত পলাতক। পঙ্কজবাবু, আপনার কাছে প্রশ্ন, যে কথাটা সন্দীপবাবুও বলছিলেন যে রেলপথটাকে ব্যবহার করতে চেয়েছিল দুষ্কৃতীরা, এবং আমরা বারবার দেখেছি এ রাজ্যে নদীপথ ব্যবহার করে ঢোকা হয় এবং সেখানে কোনো রকম নজরদারি থাকেই না। এখানেও যেমন বলা হচ্ছে যে বসিরহাট সীমান্ত দিয়ে ঢুকেছিল, বাসন্তীতে থেকেছিল, রেকি করেছিল। এই যে জায়গাগুলো নজরদারির অনেক বেশি প্রয়োজন নয় কি? সেটা আর কবে হবে? ভারতবর্ষের মধ্যে দেখবেন যে রাজস্থান, আপনার অন্যান্য যে প্রভিন্সগুলো আছে, বিশেষ করে গুজরাট, এই সব জায়গাতে কিন্তু আপনার একদম কড়া ফেন্সিং আছে, কোনো রকম ইনফিল্ট্রেশনের কোনো স্কোপ নেই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলছি, প্রায় 1.5 থেকে 2,000 কিলোমিটার জায়গা এখনো কিন্তু আনফেন্সড, এবং সেটা হচ্ছে পোরাস বর্ডার। সেখান থেকে কিন্তু যে কেউ ইনফিল্ট্রেট করতে পারে, এবং তার মধ্যে অনেকটা অঞ্চল হচ্ছে আপনার নদীপথ, রিভারাইন বর্ডার, এবং সেখানে কোনো নজরদারি থাকে না। এক্স্যাক্টলি। এইবার রিভারাইন বর্ডারে একমাত্র বিএসএফ এর কতগুলো আপনার দেখবেন যে ওই বোট সেল করে, ওরা নজরদারি রাখে, কিন্তু আমার মনে হয় সেটা খুব ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট। এটা বাড়ানো হবে কবে? আদৌ কি বাড়ানো হবে? এটা আমার যেটা যতদূর আমি জানি, এবার কিন্তু মানে এরা ফেন্সিং এর ব্যবস্থা করছে, এবং এটা মোটামুটি ফুল প্রুফ সিস্টেমের দিকে কিন্তু যাবে। এটা কিন্তু আমি আসছি আপনার কাছে। সন্দীপবাবু, আপনার কাছে জানতে চাই, এই যে সকাল থেকে একের পর এক ঘটনা ঘটে গেল, এবং পুলিশও কিন্তু অ্যাক্টিভিটি দেখিয়েছে, এবং তারা অ্যাক্টিভ হয়ে 3জনকে পর্যন্ত ধরতে পেরেছে, তারপরেও এত বারবার বিক্ষোভ কেন? কখনো রেল অবরোধ, কখনো থানা ঘেরাও, কখনো রাস্তা অবরোধ, এতটা ক্ষোভ কেন আপনাদের শুধু এই ঘটনাকে কেন্দ্র করে? একটা ঘটনা। মানুষটা আমারও খুব ব্যক্তিগতভাবে পরিচিত মানুষ ছিল, খুবই ভালো লোক, মানে যে কোনো মানুষেরই সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সমাজসেবীও সে ছিলেন। এবার এইটা যে হঠাৎ করে এমন ধরনের ঘটনা ঘটেছে, এবং তিনি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের একটা ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। কিন্তু একটা জিনিস মানতে হবে যে দক্ষিণ 24 পরগনা পুলিশ এবং সোনারপুর থানা তৎপরভাবে সারা রাত ধরে যে ডিউটিটা করেছে, এবং আজকের অবধি যতটা তারা
এই কাজে সফলতা বিভিন্ন পেয়েছে। লোকজনের যে বক্তব্য তারা কিন্তু বারবার বলছেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। সোনারপুর অঞ্চলে কি সত্যি নিরাপত্তা নিয়ে আপনারা অভাব বোধ করেন? দেখুন, সোনারপুর অঞ্চলটা 171 স্কোয়ার কিলোমিটার এরিয়া। এবার এই 171 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে প্রায় 10 লক্ষ মানুষের কাছে রয়েছে। এবার সেখানে কত ফোর্স আছে, কি আছে, তাদের দ্বারা যতটুকু নিরাপত্তা হয় এরকম ধরনের ঘটনা বা এর থেকেও কোনো খুব বাজে ঘটনা খুব একটা হয়নি। এমনি খুন মার্ডার এই এলাকাতে সেক্ষেত্রে কি হয়েছে। করা উচিত বলে আপনার মনে হয়? একটা জেলাকে 3টে জেলায় ভেঙে প্রশাসনের সুবিধা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্টেপটা নিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয় স্টেপ, এবং দেখবেন এই স্টেপের সুফল ফলবে। এই সুফলটা ফলতে একটু সময় লাগবে, সেটা আপনি আজকেই পাবেন না, আশা করতে পারেন না। জাস্ট কদিন আগে জেলাগুলো ভাগ হয়েছে, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার এবং বারুইপুর, এই যে 3টে জেলায় ভাগ করা হয়েছে পুলিশ জেলায়, তাতে অন্তত কাজ হবে এবং সেটার জন্য বেশ খানিকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। বেশ খানিকটা সময় আমি আপনাকে বলিনি, আমি আপনাকে যেটা বলছি, দেখবেন যে 3টে, ধরুন এটা 3 জন এসপি দায়িত্বভার নিয়েছেন, তো 3 জন এসপির আন্ডারে যে ফোর্স এবং অফিসার যারা আছেন তারা ডেফিনেটলি আগে যেভাবে দক্ষিণ 24 পরগনা চলতো তার থেকে অনেক বেশি অ্যাক্টিভিটি দেখিয়ে তারা কিন্তু কাজ করতে পারবেন, এবং 24 পরগনার যারা অধিবাসী তারা এই ভাগের সুফলটা 1 থেকে 1.5 মাসের মধ্যেই পাবেন। সেটা যেন অতি তাড়াতাড়ি হয় সেটাই আমরা চেষ্টা করছি এবং আমরা আশাবাদী সেদিকেই আমরা তাকিয়ে থাকছি। তার কারণ এই ঘটনায় যতই পুলিশ তৎপর হন না কেন, একজনের মৃত্যুর পর কিন্তু সোনারপুরে পরপর যে ঘটনা ঘটেছে সকাল থেকে, তাতে ক্ষোভ কিন্তু এখনো রয়েছে, উত্তেজনা এখনো রয়েছে। স্বর্ণ ব্যবসায়ী দীপক দেবনাথের খুনের প্রতিবাদে পথে নেমেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। নিরাপত্তা এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বারবার সরব হয়েছেন তারা। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে দফায় দফায় থানায় বিক্ষোভ এবং রেলের রাস্তা অবরোধ চলেছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে স্থানীয়দের। বিক্ষোভ হটাতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে। অর্থাৎ পঙ্কজবাবু এবং সন্দীপবাবু, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। তারা যেরকমভাবে আশাবাদী যে পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে কাজ করেছে, সেই তৎপরতা যেন অবশ্যই আগামী দিনে আরও বাড়ে, যাতে সোনারপুরে এ ধরনের ঘটনা আর না ঘটে, এবং সে কারণেই এখনও কিন্তু ক্ষোভে ফুঁসছে সোনারপুর। রবিবার ভর সন্ধ্যায় সোনারপুর থানা সংলগ্ন সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। বাধা দেওয়ায় নিহত দোকান মালিক দীপক দেবনাথ, আহত আরও 3 জন। লুঠের পর জনবহুল এলাকা দিয়ে বোমা ও গুলি ছুটতে ছুটতে পালায় দুষ্কৃতীরা। রেল লাইনে বোমা রেখে যাওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ক্যানিং লাইনের ট্রেন চলাচল। রাতভর এই আতঙ্কের পর সকাল হতেই ক্ষোভে ফেটে পড়ে সোনারপুর। নিরাপত্তাহীনতার অভিযোগে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। শুরু হয় থানা ও পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চলে রাস্তা অবরোধ। সোনারপুর স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা। প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। চোখের সামনে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি প্রশাসন? এইটা কি প্রশাসন যে মানুষের নিরাপত্তা নেই? মানুষ যখন তখন যে কোনো সময় মার্ডার, তারা হা করে বসে আছে। এখানে সামনে যেখানে পুলিশ স্টেশন, সেখানে এখানে এত লোকজন, তার মধ্যে সবাই মানুষ ছুটছে। পুলিশ কি করছিল তখন? পুলিশ শুনতে পায়নি, 7 রাউন্ড গুলি চালিয়েছে, মানুষ ছুটছে, পুলিশ শুনতে পায়নি কিছু। সোনার দোকানে ঢুকে এভাবে ডাকাতি ও খুনের ঘটনায় আতঙ্কিত সোনারপুরের ব্যবসায়ীরাও। দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন পথে নেমে বিক্ষোভ দেখান তারা। যতক্ষণ পর্যন্ত ডাকাত না ধরা পড়বে, মাল রিকভারি না হবে, ততক্ষণ পর্যন্ত অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই আন্দোলন চালিয়ে যাবে। এরপরই বিক্ষোভ হটাতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ডাকাতি, খুন, কোথায় নিরাপত্তা? দক্ষিণ 24 পরগনা জেলা ভেঙে 3টি পুলিশ জেলা করার পরেও এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।